এসআইআর এর ভোটার লিস্ট যেটা আপনি ডাউনলোড করেছেন সেটা আপনাদের পাড়ার হতে পারে অথবা অন্য কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির হতে পারে। সেক্ষেত্রে নামের পাশে হয় আপনি দেখেছেন ডিলিটেড, না হয় আপনি দেখেছেন আন্ডার অ্যাডজুডিকেশন, এবং কিছু কিছু ভোটারের নামের পাশে কিছুই নেই। তো সেক্ষেত্রে যদি নামের পাশে কিছু না থাকে তার মানে কি, এবং ডিলিটেড হয়ে থাকলে তার মানেটা কি, বা আন্ডার অ্যাডজুডিকেশন যে হয়ে রয়েছে তার মানেটাই বা। তাহলে সেক্ষেত্রে আপনাদের নামের পাশে যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি আপনি 2026 সালে বিধানসভা ভোট দিতে পারবেন, অর্থাৎ ভোট কি দিতে পারবেন? তো এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক এই ভিডিওটিকে আরো 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং ভিডিওটিকে শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, এখন যদি আপনাদের নামের পাশে কিছু না থাকে, ধরুন আপনাদের নামের পাশে কিচ্ছু নেই, শুধুমাত্র আপনার ছবি রয়েছে, তার মানে হচ্ছে আপনি অ্যাপ্রুভড হয়েছেন, আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় এসে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের ফার্দার আর চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের নামে কোনো হিয়ারিং হবে না, আর কোনো সমস্যা নেই। আপনি 2026 সালে বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন, এবং আপনি নর্মাল নাগরিক হয়ে গেল। এরপরে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর, এবার 50 বছরও আপনাকে আর এই সমস্ত কিছু হিয়ারিংয়ের চিন্তাই করতে হবে না। হলো, এবার যদি আপনাদের নামের পাশে যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে থাকে তাহলে এক্ষেত্রেই সবার মনে একটা প্রশ্ন রয়েছে যে আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে পরে এবার আমার করণীয় কি রয়েছে, এবার আমি কি করব? আন্ডার অ্যাডজুডিকেশন মানেটা দেখুন, আপনারা সবাই ওয়াকিবহল, আমরাও অলরেডি অনেকবার ভিডিও করে বলেছি আপনাদেরকে যে সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল, এবং সুপ্রিম কোর্ট থেকে জুডিশিয়াল অফিসারদের অর্থাৎ বিচার বিভাগীয় বিচারকদের তাদের এসআইআর এর ডিউটিতে দেওয়া হয়েছে, অথবা এসআইআর এর তারা এখন কিছু কিছু অভিযোগ রয়েছে প্রায় 60 লক্ষ, সেই অভিযোগের নিষ্পত্তি করবেন তারা। এটা আপনারা সবাই জানেন। তো এখন যাদের যাদের অভিযোগের নিষ্পত্তি তারা করবেন বা করা শুরু করে দিয়েছেন, তো তারাই এখন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ বিচারাধীন অথবা বিবেচনাধীন রয়েছেন। তার মানে কি? তার মানে হচ্ছে তাহলে এগুলো তো এর আগেও তো নিশ্চয়ই কেউ একজন তাদের এগুলো ভেরিফাই করার কথা ছিল, তারা নিশ্চয়ই ভেরিফাই করেননি বা ভেরিফাই করতে পারেননি, তার কারণে এই পুরো দায়িত্ব চলে গেছে বিচার বিভাগীয় জাজদের উপরে। তার উত্তর হচ্ছে হ্যাঁ, এটা নিয়ে তারা সহমত পোষণ করতে পারেনি ইআরও এবং মাইক্রো অবজারভাররা, অর্থাৎ কিছু কিছু যেগুলো এইআরও অথবা ইআরওদের মনে হয়েছে যে এদের ডকুমেন্টস ঠিকই রয়েছে, এদেরকে ছেড়ে দেওয়া যায়। মাইক্রো অবজারভার ধরুন কোনো ক্ষেত্রে ধরুন তারা দ্বিমত প্রকাশ করেছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে ইআরও অথবা এআরইরাও যে ডকুমেন্টস জমা হয়েছে বা যে ডকুমেন্টস জমা দিয়েছে তার বেসিসে তারা ডিসিশনে নিতে পারেননি যে অমুক ভোটারকে কি অ্যাপ্রুভ করব নাকি ডিলিট করব। ডিলিট করলে তো ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশনের কোনো সমস্যাই নেই, তো সে ডিলিট হয়ে গেল, তাকে আবার দুটো কাজ করতে হবে। কি কাজ করতে হবে জানাবো। তো তাদের কোনো ডিসিশন এইআরও অথবা ইআরও নিতে পারেনি। নাম্বার 2 এটা কারণ হতে পারে। নাম্বার 3 এটা কারণ হতে পারে যে তারা যে ডকুমেন্টস জমা দিয়েছিল হিয়ারিং এর সময়, সেই সমস্ত ডকুমেন্টস, কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আপলোডই হয়নি। সেটা কার ভুলে হয়েছে সেটা নিয়ে তো আমরা তর্কে যাবো না, সেটা যে কারোর ভুলেই হতে পারে। তো তাদের ডকুমেন্টসই আপলোড হয়নি। তো এরকম যে সমস্ত ভোটারদের ডকুমেন্ট আপলোড হয়নি তাদের নথি বৃহস্পতিবারের মধ্যে বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের কাছে চলে গেছে। তারা এবার সেগুলোকে দেখে, অর্থাৎ হার্ড কপি দেখে তারা সিদ্ধান্ত নেবে, এবং ব্যাকএন্ডে সেই সমস্ত নথিগুলো আপলোডিংও হয়ে গেল। অর্থাৎ আপনাদের মানে যাদের যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কোনো সিদ্ধান্ত ইদার নিতে পারেনি ইআরও অথবা এআরওরা, অথবা এই ইআরও অথবা ইআরওরা সিদ্ধান্ত নিয়েছেন, মাইক্রো অবজারভাররা সহমত প্রকাশ করেননি, অথবা তাদের নথি আপলোড হয়নি। তো এবার এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা এখন করব কি, আমাদের করণীয়? দেখুন, এর একটা উত্তর, ডাইরেক্টলি যদি আপনি উত্তর চান তাহলে একটা উত্তর হচ্ছে আপনাদের করার কিছু নেই। আপনাকে যদি কিছু করতে হয় সেটা হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। তার কারণ নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে এটাই কিন্তু শেষ লিস্ট, তেমনটা নয়, এরপরে আরো লিস্ট বেরোবে একটার পর একটা, সেগুলো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, এবং সেই সাপ্লিমেন্টারি লিস্ট যেগুলো বেরোবে এরপর থেকে একটার পর একটা, সেই সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের নাম থাকবে যত এই পেন্ডিং কেসগুলো, অর্থাৎ যেগুলো প্রায় 60 লক্ষ কেস পেন্ডিং রয়েছে, যত এগুলো সলিউশন হতে থাকবে একটার পর একটা সাপ্লিমেন্টারি শিট বেরোতে থাকবে। কিন্তু শিট কবে বেরোবে যদি আপনি জানতে চান, তার উত্তর হচ্ছে নেই। তো নির্বাচন কমিশন বলেছে যে 9 তারিখের আগে তো পসিবলই নয়, 9 তারিখের পরে অর্থাৎ 10 তারিখ 11 তারিখ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে পারে,
বের হতে পারে, তারা কিন্তু এক্স্যাক্টলি কোনো ডেট দেয়নি। তারা বলেছে 9 তারিখে বা 10 তারিখে একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে পারে। তো সেক্ষেত্রে যদি 9 তারিখে অথবা 10 তারিখে যদি সাপ্লিমেন্টারি লিস্ট যদি বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা একবার চেক করে নেবেন। তার আগে নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবে, অথবা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে নাম বেরোচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা একবার চেক করে নেবেন যে আপনাদের নাম আদৌ রয়েছে কিনা। তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন উঠে গেছে, নর্মাল কিছু লেখা নেই, তার মানে আপনি সেফ, আপনি 2026 সালের ভোট দিতে পারবেন। কিন্তু এই প্রসেসটা কতদিন হবে দেখুন, আর 1 মাস পরে বিধানসভা ভোট। 7ই মের মধ্যে গভর্নমেন্ট ফর্ম করাতেই হবে, অর্থাৎ 7ই মের মধ্যে রেজাল্ট পাবলিশ করাতেই হবে। তো তার আগে ভোট করাতে হবে। পশ্চিমবঙ্গে যদি অন্তত 5 দফা ভোট হয়, এক একটা দফার মধ্যে 4-5 দিনের গ্যাপ হবে, অর্থাৎ পুরো এপ্রিল মাস চলে যাবে ভোট করাতে। গতবার অর্থাৎ 2000 এটা তো 26 সাল, 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন শুরু হয়েছিল 27শে মার্চ থেকে মোস্ট প্রবাবলি। তো সেক্ষেত্রে 27শে মার্চ থেকেও যদি ইলেকশন যদি শুরু হয়, তাহলে তার মনোনয়নপত্র তার 15 দিন আগে জমা দেওয়ার কথা। অর্থাৎ 27 তারিখে আমি ধরলাম যে এপ্রিল মাসের 1 তারিখে ভোট হবে, মার্চের 15 তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে যাবে। যদিও ফেজ ওয়াইজ হবে, আমি ফার্স্ট ফেজের কথা বলছি, মনোনয়নপত্র জমা হয়ে যাবে। তো যদি মনোনয়নপত্র জমা হয়ে যায় 15 তারিখ, মার্চের 15 তারিখ, তাহলে মার্চের 15 তারিখের আগে একটা একটা আইডিয়া যে মার্চের 15 তারিখের আগে দিন পর্যন্ত, অর্থাৎ মার্চের 15 মার্চ পর্যন্ত যদি আপনাদের নাম যে কনস্টিটিউয়েন্সিতে মনোনয়নপত্র জমা পড়লো, তো যদি আপনাদের নাম ওঠে, তাহলে আপনি 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। যদি ওই নির্দিষ্ট দিন পর্যন্ত যদি আপনাদের নাম না ওঠে, তাহলে পরে আপনি ভোট দিতে পারবেন না। এই কথা কিন্তু সুপ্রিম কোর্টেও ক্লিয়ারলি বলে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এরপরে যে সুপ্রিম কোর্টে গিয়ে আবার যে পিটিশন দাখিল করাবে, আবার হিয়ারিং হবে, তার খুব একটা লাভ হবে না। কারণ সুপ্রিম কোর্ট তার লিখিত অর্ডারে স্পষ্টভাবে বলে দিয়েছে যে কমিশন যবে মনে করবে, তার যবে কাজ ঠিক হবে, তারা সাপ্লিমেন্টারি সিট বের করতে পারে। তো ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যেদিন ভোট বা যেদিন মনোনয়নপত্র জমা হবে, ঠিক ওই দিন পর্যন্ত যে লিস্ট বেরোবে, সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন। দেখুন, এক্ষেত্রে না এটা তো মানে কমন সেন্স রয়েছে, কারণ যেই লিস্ট বেরোবে ওই লিস্টের উপরে বেস করে কত ভোটার সেটা হবে, তার উপরে বেস করে মানে সমস্ত যেটা প্রিসাইডিং অফিসার হোক, ফার্স্ট পোলিং হোক, সেকেন্ড পোলিং হোক, সেগুলো হবে। তারপরে টোটাল কতজন ভোটার রয়েছে সেটা হবে, তাদের কাছে সেই কপি যাবে। অর্থাৎ কাজ তো প্রচুর রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার পরে ভোটের মধ্যখানে তো প্রচুর কাজ রয়েছে। তো সেক্ষেত্রে যদি এক্স্যাক্ট ভোটার লিস্টই না হয়, তাহলে পরে তো হবে না। অর্থাৎ তার আগে পর্যন্ত যদি আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে আপনি এবার ভোট দিতে পারবেন না। বাস ক্লিয়ার ফান্ডা, এছাড়া অন্য কোনো ফান্ডা নেই। তারপরে ভোট হয়ে যাওয়ার পরে যদি পরে আপনাদের নাম উঠলো, তো সেক্ষেত্রে আপনি নেক্সট যে ইলেকশন রয়েছে, এরপরে লোকসভা হবে বা পুরসভা হবে অথবা পঞ্চায়েত হবে, সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন। কিন্তু এবারে আপনি ভোট দিতে পারবেন না। জাস্ট এতটুকুনি হচ্ছে ফান্ডা, এছাড়া অন্য কোনো ফান্ডা নেই বা আপনাদের অন্য কিছু ভাবারও দরকার নেই। তো এবার যদি আপনাদের নাম ডিলিটেড থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? দুটো রাস্তা হচ্ছে, একটা হচ্ছে ডিইওর কাছে আপনাকে আবেদন করতে হবে। আপনার আবেদন যদি মঞ্জুর হয়, তাহলে আপনার নাম সাপ্লিমেন্টারি শিটে থাকবে। যদি আবেদন ক্যান্সেল হয়, তাহলে পরে আপনি সিইওর কাছে আবেদন করতে পারবেন। তিনি যদি আবেদন মঞ্জুর করেন, তাহলে আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে। যদি আবেদন ক্যান্সেল হয়, তাহলে পরে কিন্তু বাদ চলেই গেল। সেক্ষেত্রে আপনি আর কোনোভাবেই ভোটার তালিকার নাম তুলতেই পারবেন না, সম্ভবই নয়। তো সেক্ষেত্রে তারপরে আপনার সঙ্গে কি হবে? আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, আপনার নাগরিকত্ব চলে যাবে? এগুলোর কোনো অ্যান্সার নেই, তার কারণ নির্বাচন কমিশন আপনার নাগরিকত্বকে কোনোভাবে চ্যালেঞ্জ করতে পারে না। শুধুমাত্র তার কাজ হচ্ছে একটা ভোটার তালিকা প্রকাশ করা। ভোটার তালিকা প্রকাশ করা হয়ে গেছে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে, তার উপরে ভোট নেবে। 7 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার হবে, তারপরে গভর্নমেন্ট ফর্ম হবে, ইলেকশন কমিশনের কাজ শেষ। তারপরে তো সরকারের কাজ। তো সেক্ষেত্রে তারা কি করবে সেটা তাদের ব্যাপার। তো সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে এক্স্যাক্ট কপিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এখন আমাদের কাছে সেই কপিটি আসেনি যে কিভাবে আপনারা অ্যাপিল করবেন। যখনই আসবে আমরা এক্স্যাক্ট কী লিখতে হবে তার পিডিএফও আমরা দিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।